নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আজকে আমরা কথা বলে নেব বিশিষ্ট অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক, যার প্রায় 25 বছরের বেশি এবং পশ্চিমবাংলার সম্ভবত সবথেকে প্রথম পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে যিনি প্রতিষ্ঠিত, সেই বিশ্বনাথ চক্রবর্তীর সঙ্গে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, বুদ্ধবাবুর মৃত্যুদিন, প্রয়াণ দিবস এবং আরও বিবিধ ঘটনার ঘনঘটা, আপনি নিজে একজন অধ্যাপক, সেই জায়গা থেকে আপনার কাছে কয়েকটা বিষয় জিজ্ঞাসা আছে। 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি ছাত্র সমাবেশ হবে, যে সমাবেশে মুখ্য বক্তা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেমেস্টার বন্ধ রাখার নির্দেশ এসেছিল, কিন্তু প্রিন্সিপাল অত্যন্ত বলিষ্ঠতার সঙ্গে আমরা দেখতে পেলাম সেই নির্দেশকে কার্যত মান্যতা দিলেন না, এবং তিনি বললেন যে না, বলিষ্ঠতার সঙ্গে বললেন যে পরীক্ষা হবে এবং সরকারের দায়িত্ব হচ্ছে, রাজধর্ম হচ্ছে বাস, ট্রাম, মেট্রো, যা সমস্ত গণপরিবহন, সেগুলো ঠিকঠাকভাবে চালানো। শিক্ষক হিসেবে, একজন শিক্ষক হিসেবে আপনি দীর্ঘদিনের আপনার অভিজ্ঞতা, সেই জায়গায় আসবো। আপনি নিজে একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ডিএ নিয়ে রাজ্য সরকারের যে অবস্থান, এটা নিয়ে অবশ্যই কথা বলবো, এবং অবশ্যই আরেকটা বিষয় নিয়ে কথা বলতে হবে। আমাদের রাজ্যের মানুষ, দেশের মানুষের স্বার্থ জড়িয়ে রয়েছে। ডোনাল্ড ট্রাম্প, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, মাই ফ্রেন্ড ডোনাল্ড, তিনি আরও 25% শুল্ক আরোপ করলেন আমাদের রপ্তানি দ্রব্যের ওপরে। এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। একদম প্রথম বিষয় স্যার, সরাসরি চলে যাব। বুদ্ধবাবুর আজকে প্রয়াণের 1 বছর হচ্ছে। আপনি কীভাবে বুদ্ধবাবুকে ফিরে দেখছেন? কি মনে হয় যে আজকে বুদ্ধবাবু? দেখো, বুদ্ধবাবুর ক্ষমতাচ্যুত হওয়া এবং মৃত্যুটা আমার কাছে মনে হয়েছে বাঙালির, মধ্যবিত্ত বাঙালি বিশেষ করে, তাদের স্বপ্নের মৃত্যু ঘটেছে। বাঙালি, মধ্যবিত্ত বাঙালি রুচিশীল, পড়াশোনার মধ্য দিয়ে চাকরি করতে চায় বা কোনো কাজে যুক্ত হতে চায়। বুদ্ধবাবু মধ্যবিত্ত বাঙালি যে চাহিদা, সেটাকে বুঝতে পেরেছিলেন এবং তিনি মানে শেষ ব্যক্তি, শেষ পশ্চিমবাংলার শেষ রাজনীতি ব্যক্তিত্ব, যিনি 50-60-এর দশকের পশ্চিমবাংলাকে ফিরিয়ে আনবার জন্য, মানে হৃত গৌরব বাংলার ফিরিয়ে আনবার জন্য একটা উদ্যোগ, শেষ উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু এটাও বলা যায় যে তার জীবনে সফল হয়নি। এটা বাঙালির ব্যর্থতার জায়গা থেকে আমি দেখতে চাই। দেখো, যে সিপিআইএম দলের সব কিছু ভালো ছিল এমন তো নয়। বুদ্ধবাবু বুঝতে পেরেছিলেন যে দীর্ঘদিন ধরে শাসন করছি, মধ্যবিত্ত বাঙালি ছেলেপেলেরা কোথায় যাবে, শিক্ষিত ছেলেমেয়েরা কোথায় যাবে। ফলে তিনি মনে প্রাণে শুধু উপলব্ধি করেছিলেন তা নয়, তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়েছিলেন যাতে পশ্চিমবাংলার শিল্পায়নের রাস্তায় হাঁটে, পশ্চিমবাংলার আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটে এবং মানে রামমোহন থেকে সত্যজিৎ রায়ের যে বাংলা, সেই বাংলা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি না, উনি তো শুধু লোক দেখানো করেন। বুদ্ধবাবু প্রকৃত অর্থেই বাংলাটাকে ফিরিয়ে আনবার একটা চেষ্টা করেছিলেন, কিন্তু তার দল মানে আপদ বলা যায়, তার দল ছিল একটা আপদের মতন, বিপদের মতন। ফলে সিপিআইএম দলের আপদ এবং বিপদ, এই দুইকে সঙ্গে নিয়ে তাকে চলতে হয়েছিল। বহু ক্ষেত্রে দলই প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল। ফলে বুদ্ধবাবুকে আমি আইসোলেট করতে চাই, মানে সিপিআইএম দলের থেকে। কারণ সিপিআইএম দল, বুদ্ধবাবু যখন এই সমস্ত স্বপ্ন দেখাচ্ছেন আমাদের, সারা ভারতবর্ষে উদ্যোগ নিচ্ছেন, পশ্চিমবাংলায় একের পর এক উদ্যোগ নিচ্ছেন, তখন তার দল কিন্তু একই জায়গায় ছিল। সেই লোকাল লেভেলে মাতব্বরি, সেই লোকাল লেভেলে মানে দাদাগিরি এবং পার্টি পলিটিক্সের বাইরে কিছু না দেখা। পাড়ায় একটা বাল্ব যদি খারাপ হতো, তখন দরখাস্ত করে সেই বাল্ব আনতে হতো। ফলে ওই যে ঢিলেমি বা পার্টি ব্যুরোক্রেসি, সেইখান থেকে বের করে আনার আপ্রাণ চেষ্টা করেছেন। মানে ওনার একাধিক কমেন্ট তার পার্টি সংক্রান্ত হতাশার বহিঃপ্রকাশ। যেমন তার দল বন্দ বিশ্বাস করত, মানে বন্দ পালন করত। বুদ্ধবাবু মানে কার্যত মানে পার্টির বিরুদ্ধে এক এক সময় স্টেটমেন্ট করেছিল। ফলে যে বুদ্ধবাবুকে আমরা চিনি, সেটা হলো আধুনিক বাংলার রূপকার হিসাবে যিনি যাত্রা শুরু করেছিলেন, কিন্তু কাজ শেষ করার আগেই ক্ষমতাচ্যুত হন। বা তৃণমূল কংগ্রেসের ভুল রাজনীতির জন্য, বুদ্ধবাবুরও কিছু ব্যক্তিগত ভুলের ছিল, পার্টির ভুলের জন্য তাকে শেষ পর্যন্ত পরাজিত হতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। বুদ্ধবাবুর মানে পরাজয়টা মধ্যবিত্ত বাঙালির পরাজয় ছিল।
বুদ্ধবাবুর পরাজয়টা পশ্চিমবাংলার পিছিয়ে পড়ার পরাজয়। বুদ্ধবাবুর পরাজয়টা বহু ক্ষেত্রেই আমি বলবো যে আমাদের স্বপ্নের পরাজয় ঘটেছিল, এবং দুঃস্বপ্ন যে আজকে আমাদের দেখতে হচ্ছে, সেই স্বপ্নের পরাজয়ের ফলে মমতা বন্দ্যোপাধ্যায় শাসনকালে প্রতিনিয়ত আমাদের দুঃস্বপ্নের মধ্যে থাকতে হচ্ছে। ফলে সত্যি বলতে কি আগামীকাল ওনার 1 বছর পূর্ণ হচ্ছে, এবং বুদ্ধবাবুর বিরোধী নেতা হিসেবেও যদি আমরা পেতাম তাহলে হয়তো অনেকটা মানে এত দুরবস্থা সিপিএমের হতো না। কিন্তু মাত্র 2-2.5 বছরের মধ্যেই তিনি বিরোধী অবস্থান থেকে একেবারে বিছনায় পড়ে যান, ফলে আর বিরোধী নেতা হিসেবেও তাকে আমরা পেলাম না। একই সাথে তোমায় বলবো, ওই সময় বুদ্ধবাবুর সাথে যারা মানে একই সাথে ছিলেন, নতুন স্বপ্নের সদাগর হিসেবে ছিলেন, গৌতম দেব তার মধ্যে অন্যতম ছিলেন, নিরুপম সেন অন্যতম ছিলেন, এবং অবশ্যই তৎকালীন যে সিপিআইএমের সম্পাদক বিশ্বাস সাহেবেরও বিরাট ভূমিকা ছিল। ফলে সব মিলে তোমাকে আমি বলছি যে আপনি অনিল বিশ্বাসের কথা বলছেন, বিশ্বাস সাহেবেরও বিরাট অবদান ছিল, সব মিলে একটা বিরাট প্রত্যাশা জাগিয়েছিলেন। দাদা 3-4টে আমি উদাহরণ দিই। এই যে তুমি ইঞ্জিনিয়ারিং কলেজ পশ্চিমবাংলায় দেখো, এসব বুদ্ধবাবুর তৈরি। বুদ্ধবাবু চেয়েছিলেন প্রযুক্তির বিকাশের মাধ্যমে এই পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি না পড়িয়ে এদেরকে প্রযুক্তিগত শিক্ষা দিয়ে আধুনিক পশ্চিমবাংলা গড়ে তুলতে। বুদ্ধবাবু উদ্যোগেই মূলত এই যে গৌতম দেব যে সিপিএমের নেতা, নিউ টাউনে যে একটার পর একটা শিল্প, যেগুলো এখন তৃণমূল কংগ্রেস পতাকা তুলে বলছে আমাদের, এগুলো প্রত্যেকটা মিথ্যে কথা বলছে, একদম কাঁচা মিথ্যে কথা বলছে। এগুলো সমস্তগুলো বলা যায় যে গৌতম দেব তৈরি করেছে, কষ্ট করে, দিনের পর দিন লড়াই করে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে ভেস্তে দেওয়ার জন্য ফাইল হাজির করেছিল যে ওনার বিরুদ্ধে কত অভিযোগ আছে। যে জমি অধিগ্রহণটাই তো চ্যালেঞ্জ ছিল, সেই জমি অধিগ্রহণটা বুদ্ধবাবুর নেতৃত্বে এবং গৌতম দেবের নেতৃত্বে হয়েছে রাজারহাটে। দ্বিতীয় আরেকটা রাস্তা তৈরি করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায়। ফলে দেখো মানে এবং একই সাথে বুদ্ধবাবু পার্টির জন্য অনেক কাজ করতে পারেনি। উনি কিন্তু বুঝতে পেরেছিলেন অনুপ্রবেশ একটা ইস্যু, উনি কিন্তু বুঝতে পেরেছিলেন মাদ্রাসা একটা প্রবলেম, মুসলিমদের মানে মৌলবাদী মুসলিমদের একটা সমস্যা যে আছে, বুদ্ধবাবু স্পষ্ট ধরে ফেলেছিলেন। মানে উগ্র হিন্দুত্বের যেমন রাজনীতি সমস্যা ভারতবর্ষের রাজনীতিতে, তেমনিভাবে উগ্র মুসলিম রাজনীতি বা মৌলবাদী রাজনীতি যে সমস্যা, কিন্তু তার দল তখন ভোট ব্যাংক চাই। আজকে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলছে, সিপিএম তখন কি করতো, সিপিএম তখন ওই মহল্লাতে পাড়াতে ওই মুসলিমদেরকে নানাভাবেই তোষণমতি করতো। ফলে গল্পটা একই, মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে করে, এরা একটু আড়ালে আবডালে করতো। কিন্তু বুদ্ধবাবু কিন্তু আমি তোমায় বলছি, যদি পার্টির সমর্থন তখন পেতো, মাদ্রাসা নিয়ে তার যে মানে অভিজ্ঞতা হয়েছিল প্রশাসক হিসাবে, সেগুলো যদি মেনে নিত, আজকে অনুপ্রবেশ সমস্যাটা কিন্তু মিটে যেত। সেই সময় মেটানো সম্ভব ছিল, এবং আধুনিক মুসলিম সমাজকে আমরা পেতাম। কারণ বুদ্ধবাবু বারবার বিশ্বাস করতেন যে মানে এই মুসলিম সমাজে আধুনিকতা দরকার, শিক্ষার প্রসার ঘটানো দরকার, এবং মাদ্রাসার পরিবর্তে আধুনিক বিজ্ঞান শিক্ষার চেতনা তাদের মধ্যে বাড়ানো দরকার। এটা তার দল মানেনি, ভোট ব্যাংকের রাজনীতি করেছে, মৌলবাদীরা চিৎকার করেছে যে তাহলে আমরা সিপিএমের এগেনস্টে চলে যাব। সিপিএম তখন বাধ্য করেছে বুদ্ধবাবুকে উল্টো সুর গাওয়াতে। কিন্তু সব মিলে তোমাকে আমি বলছি, এই যে আজকে রাস্তাঘাট তুমি দেখো, যতটুকু রাস্তাঘাট পশ্চিমবাংলায় অটল বিহারী বাজপেয়ী শুরু করে দিয়েছিলেন, বুদ্ধবাবু তার সহযোগী হিসাবে কাজ করেছিলেন, করে কিন্তু আজকে দুর্গাপুর হাইওয়ে থেকে শুরু করে একটার পর একটা যে তুমি ভালো রাস্তাঘাট তুমি দেখতে পাচ্ছ, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু পতাকা তুলে বলছেন, এগুলো সব বুদ্ধবাবুর সহযোগিতা ছিল। এই যে মেট্রো রেল তুমি দেখো, মেট্রো রেলে বুদ্ধবাবুর মানে বুদ্ধবাবু, অথচ বুদ্ধবাবুকে ডাকেনি উদ্বোধনের দিন। এত খারাপ রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, বুদ্ধবাবুকে উদ্বোধনে ডাকে। অনেকে এই প্রজন্মের ছেলেমেয়েরা জানে না যে মানে মেট্রো রেলে বুদ্ধবাবুর কি বিরাট অবদান। আধুনিক পশ্চিমবাংলা গড়ে তুলবার মানে শেষ কারিগর বা শেষ চেষ্টা, পরাজিত সৈনিক ছিলেন তিনি, পরাজিত হিরো ছিলেন, ট্র্যাজিক হিরো ছিলেন বাংলার জন্য। কিন্তু তিনি যে উদ্যোগটা নিয়েছিলেন, শিক্ষার ক্ষেত্রে হতে পারে, রাস্তাঘাটের ক্ষেত্রে হতে পারে, মেট্রো রেলের ক্ষেত্রে হতে পারে, শিল্পের ক্ষেত্রে হতে পারে, যে উদ্যোগটা তিনি নেওয়ার চেষ্টা করেছিলেন, সেটা তো মানে টাটা কোম্পানিকে যেভাবে বিদায় মানে তাড়িয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস, এবং যে কায়দায় তাড়িয়েছিল, তার সলিল মানে তাতে কিন্তু যে কারখানার যে সলিল সমাপ্তি ঘটে,
এবং একটা 75% তৈরি হওয়া কারখানাকে যেভাবে বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল, সেখান থেকে যে কারখানার খরা চলছে, আজও সেই খরা চলছে, ফলে মানে শ্মশানে পরিণত যে করলো, সে রাজনৈতিক দল এখন দিব্যি টিকে আছে 15 বছর শাসন করতে। ফলে বাঙালি এটাও ভাবতে হবে বাঙালিকে যে একটা সুস্থ রাজনীতি, একটা সুস্থ উন্নয়নের মডেল আপনার সামনে যিনি হাজির করেছিলেন, তাকে আপনারা বিশ্বাস করেননি। আপনারা বিশ্বাস করেননি বুদ্ধবাবুকে। দিনের পর দিন বুদ্ধবাবুকে তার ওই মানে মানে একেবারে এতটাই 100% অনেস্ট মানুষ ছিলেন, দু কামরার মধ্যে বসবাস করতেন একটা ফ্ল্যাটে, সেই মানুষটাকে আপনারা বিশ্বাস করেননি। আপনি বিশ্বাস করেছেন যে ঠককে বিশ্বাস করে এখন আপনি ঠকেছেন আপনারা। এবং এই ঠকাটা কিন্তু মনে রাখবেন বাঙালি, আপনারা মনে রাখবেন, এটা কিন্তু 1 বছর 2 বছরের জন্য ঠকেননি, কয়েকটা প্রজন্মের জন্য ঠকেছেন, কয়েকটা জেনারেশনের জন্য ঠকেছেন, আপনারা কয়েক শতাব্দীর জন্য ঠকেছেন। ফলে আপনারা যেমন বা আমরা যেমন তেমন সরকার পেয়েছি। ফলে সব মিলে আমি তোমায় বলছি, মানে বুদ্ধবাবুর মৃত্যুর 1 বছর পূর্তিকে কেন্দ্র করে আমরা যেমন আমাদের স্বপ্নের জায়গাগুলো কীভাবে ভেঙেছে সেগুলো নিয়ে চর্চা করব, আমরা যেমন কীভাবে বুদ্ধবাবু উদ্যোগগুলো নিয়েছিল সেটাকে স্মরণ করব, একইভাবে কীভাবে ঠগের হাতে পড়লাম সেটাও কিন্তু আমাদের বারবার বলতে হবে, যে কীভাবে রাজ্যটাকে ঠকালো পরিবর্তনের নাম করে, সেটাও কিন্তু আমাদের বারবার মনে রাখতে হবে। স্যার, আপনি একদম সুন্দর সামারাইজ করে সবটা বললেন। আমার এখানে একটা প্রশ্ন আপনার কাছে, আপনি অ্যাড্রেস করুন বিষয়টাকে। আপনি সিপিআইএম দলের অনেক সমালোচনা করলেন, আপনি তৃণমূলের অনেক সমালোচনা করলেন, এবং আপনার কাছে এই জন্যই আসা। আর আপনি আপনার বিশ্বাস অনুযায়ী বস্তুনিষ্ঠভাবে প্রত্যেকটি রাজনৈতিক দলের সমানভাবে সমালোচনা করেন, তা আপনার মত অনুযায়ী যেটা ভালো সেটাকে ভালো বলেন, যেটা খারাপ সেটাকে খারাপ বলেন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, মুসলিম সমাজের সত্যিকারের উন্নতির কথা, সত্যিকারের চাকরি ক্ষেত্রে তাদের কর্মসংস্থানের কথা, তাদের শিক্ষার কথা, এটা যদি কেউ ভেবে থাকেন, তার নাম কি বুদ্ধদেব ভট্টাচার্য বা সেই সময়ের বামফ্রন্ট সরকার? একেবারে বুদ্ধবাবু মানে সত্যি বলতে রিয়ালাইজ করেছিলেন। বুদ্ধবাবু কি মানে একেবারেই কমিউনিস্ট খোলসের বাইরে কেন গিয়েছিলেন? যখন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন, উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব কিছুদিন ছিলেন, মুখ্যমন্ত্রীর দায়িত্ব যখন পেলেন, বুঝতে পারলেন যে কর্ণাটক কোথায় পৌঁছে গেছে, তামিলনাড়ু কোথায় পৌঁছে গেছে, এটা তিনি অ্যাসেস, অন্ধ্রপ্রদেশ কোথায় পৌঁছে গেছে। ফলে তিনি অ্যাসেস করতে পেরেছিলেন যে পশ্চিমবাংলা পিছিয়ে গেছে, এবং এই দীর্ঘ শাসন করব অথচ রাজ্যে শিল্পায়ন হবে না, দীর্ঘ শাসন করব সেখানে গভর্নেন্স অ্যাড্রেস করব না, দীর্ঘ শাসন করব অথচ একটা বিরাট জনগোষ্ঠী পিছিয়ে থাকবে। সাচ্চার কমিটির রিপোর্ট এসে যাওয়ার পরে উনি আরও বেশি উন্মত্ত হলেন, আরও বেশি উনি তৎপর হলেন, এবং তিনি যখন দিনের আলোর মতন দেখলেন মুসলিমরা পিছিয়ে আছে এত বছর বামেদের শাসন করার পরেও, মানে তিনি দ্রুততার সাথে ইঞ্জিনিয়ারিং কলেজ ছড়িয়ে দিতে লাগলেন মুসলিম এলাকাগুলোতেও। মুর্শিদাবাদে কয়টা ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে তুমি দেখবে, মালদাতে হয়েছে কয়টা, মেডিকেল কলেজ ছড়ানোর উদ্যোগ তিনি কীভাবে নিয়েছিলেন, স্কুলগুলো কীভাবে ওই সময় একের পর এক বাড়িয়েছিলেন, এবং চাইছিলেন মাদ্রাসা এডুকেশন থেকে সরিয়ে আনতে, এনে একটা আধুনিক সমাজ গড়ার জন্য মুসলিম সমাজকে পরিচালিত করতে। দেখো, দিনের শেষে মুসলিমদেরকে বুঝতে হবে যে মুসলিম একটা ছেলে ইঞ্জিনিয়ার, সে যে স্বাধীনতা ভোগ করে। আমি খুব সংক্ষেপে একটা জিনিস, যেটা এই প্রজন্মের ছেলেমেয়েরা স্যার জানে না, এই প্রজন্মের ছেলেমেয়েরা যেটা জানে না, যে 2011 সালে তো বামফ্রন্ট হেরে গেল, দীর্ঘ 34 বছরের একটা শাসনকাল, একটা রেজিম, সেটার শেষ হলো। কিন্তু আমি আপনার কাছে একটু ফিরে দেখতে চাইবো যে 2011 সালের, আমি খুব মন দিয়ে বারবার করে পড়েছিলাম, এবং সেই সময় প্রত্যেকটি জনসভা, বড় জনসভা বা ছোট, আমি প্রত্যেকটি অ্যাটেন্ড করতাম, মমতা বন্দ্যোপাধ্যায়েরও করতাম, সিপিএমেরও করতাম। মূলত গৌতম দেব কী বলছেন, বুদ্ধদেব ভট্টাচার্য কী বলছেন শোনার চেষ্টা করতাম ছাত্র হিসেবে, রাজনীতির ছাত্র হিসেবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনার কাছে কয়েকটা নাম করি, নয়াচরের কেমিক্যাল হাব, ভিডিওকন শালবনী, জিন্দালদের প্রকল্প, কাটোয়ার তাপবিদ্যুৎ, সিঙ্গুর তো সামনে আসে বারবার করেই বলেছিলেন যে হলদি নদীর এপারে হলদিয়া আলো হয়েছে, ওপারে নন্দীগ্রাম অন্ধকার, আমি চেয়েছিলাম নন্দীগ্রামও আলোকিত হোক। এই যে প্রকল্পগুলো হলো না, আমি একদম মমতা বন্দ্যোপাধ্যায় যদি এসে প্রকল্পগুলোকে সরকারে এসে যদি চালু রাখতেন বা বাড়ানোর চেষ্টা করতেন, বা রাজারহাটের কথা আমি যদি বলি, বাংলার কি ক্ষতি হলো এই প্রকল্পগুলো না হওয়াতে? দেখো, প্রথমত বুদ্ধবাবু কেন পারলেন না এটা লোককে বুঝতে হবে। মানে এটা তোমার দর্শককেও বোঝাতে চাই বা বলতে চাই যে কেন বুদ্ধবাবু শেষ পর্যন্ত আমাদের মানে উনি যে স্বপ্নটা দেখালেন অধরাই থাকলো, এর পুরো দায়ী সিপিআইএম দল, পুরো। এটা আমি মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিআইএম দলের লক্ষণ সেটের মতন লোক তারা ছিল, এত উদ্ধত মানুষ,
এরা শুধু ভোটের রাজনীতিতে যেহেতু পার্টিকে জেতাতো, ফলে এরা যা ইচ্ছে তাই করতে পারতো। বুদ্ধবাবুকে না জানিয়ে লক্ষণ শেঠ নিজের মতন করে একটা নোটিশ জারি করে দিল, যার বিরুদ্ধে মানুষ ক্ষেপে গেল। পরে বুদ্ধবাবু 7 বার বললেও বিশ্বাস করেনি, কারণ লক্ষণ শেঠ এতটাই প্রভাবশালী, তার এক নোটিফিকেশনের গুরুত্ব অনেক বেশি হয়ে গেল। লোকাল লেভেলে এই ধরনের জায়গিরদারি সিস্টেম কিন্তু সিপিআইএম চালু করে দিয়েছিল। ফলে সিপিআইএম দল আমি বারবার বলছি, আপদ এবং বিপদ ছিল সেই সময়। প্রতিটি মানুষই চেয়েছিল যে সিপিআইএম দলের ক্যাডার বা কর্মী তারা যে অত্যাচার অন্যায় করছে তার থেকে মুক্তি চাই। ফলে বুদ্ধবাবু তখন গৌণ হয়ে গেলেন, তার স্বপ্নগুলো গৌণ হয়ে গেল যে ঠিক আছে, নয়াচরে শিল্প হবে না হোক, মানে কেমিক্যাল হাব হবে না হোক, আমার ছেলে চাকরি পাবে না পাক, কিন্তু এই আপদ বিপদ সিপিএম থেকে মুক্তি চাই। ফলে মানুষের লজিক কাজ করেনি এবং তার জন্য কিন্তু বেসিক্যালি সিপিআইএম দল দায়ী। আমি বলছি যে মানুষ তখন ওই সময় এতটাই উন্মত্ত অবস্থায় ছিল যে সিঙ্গুরে একটা 75% কারখানা তৈরি হয়ে যাওয়ার পরেও সবাই জানতো যে কোনকে কেন্দ্র করে প্রচুর লোকের কাজ হবে। তারপরেও মানুষের আবেগ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল, কারণ মমতা কারখানা ধ্বংস করেছে আর বুদ্ধবাবু সৃষ্টি করতে চেয়েছিল। সৃষ্টির পক্ষে মানুষ ছিল না, ধ্বংসের পক্ষে মানুষ রায় দিয়েছিল। এইটা কিন্তু বুদ্ধবাবুর এগেনস্টে মানুষের রায় ছিল না, রায়টা ছিল সিপিআইএম দলের পার্টিতন্ত্রের বিরুদ্ধে, যে পার্টিতন্ত্র এখনও মানুষকে ভাবায়। এই যে সিপিআইএম দল জনসমর্থন পাচ্ছে না, তার একটা বরং কারণ সিপিআইএম দলটাকেই মানুষ ভয় পায়, প্রতিনিয়ত ভয় পায় যে আবার সেই সিপিএম আসবে, আবার সেই পার্টিতন্ত্র, আবার সব ওই একটা বাল্ব লাগাতে গেলেও মানে লোকাল কমিটি জোনাল কমিটির মধ্য দিয়ে বাল্বটা পাবো। ফলে এই ভয়টা কিন্তু এখনও মানুষকে তাড়া করে, যার জন্য সিপিএমের যে পুনরুত্থান ঘটছে না, সেটা কিন্তু একটা সিপিএম দলের যে দীর্ঘ লেগেসি পশ্চিমবাংলা শাসন করা, মানুষের তিক্ত অভিজ্ঞতা। ফলে বুদ্ধবাবুর মৃত্যু দিনে আমি একটা কথাই তোমাকে বলতে চাই যে বুদ্ধবাবু যে স্বপ্ন দেখিয়েছিলেন সেটা পার্টির বাইরে গিয়ে, আর পার্টি বুদ্ধবাবুকে টেনে নিচে নামিয়েছে। ফলে শেষ বিচারে আমার কাছে বারবার মনে হয় যে বুদ্ধদেববাবু আমাদের যে নবজাগরণের যে ভাবনা চিন্তা সেইটাকে বয়ে নিয়ে যাওয়ার শেষ সৈনিক ছিলেন, কিন্তু তার স্বপ্নটা অধরাই থেকে গেছে। এটা আমাদের দুর্ভাগ্যের। আর এমন একজন এর হাতে স্বপ্ন হত্যা হয়েছে যিনি হত্যাটাকেই বিশ্বাস করেন, ধ্বংসটাকেই বিশ্বাস করেন, বিরোধী থাকাকালীনও আর শাসক হিসাবেও। স্যার, এই বিষয়ে আমার একেবারে শেষ প্রশ্ন, পরের প্রসঙ্গে যাব। তার আগে আপনি বারবার করেই সিপিআইএম দলের সমালোচনা করছেন, সেই জায়গা ধরেই আপনার কাছে আমার প্রশ্ন। না, আমি কিন্তু আবারও বলছি সমালোচনা না, নিন্দা। এটা রিয়ালিটি, না এটাই রিয়ালিটি, মানুষের অভিজ্ঞতা। সিপিআইএম দল মানে খারাপ দল, এটা মানুষের অভিজ্ঞতা ছিল 2011-তে। এই মুহূর্তে কি বেটার একটি রুলিং পার্টিকে পেয়েছে মানুষ? না, পাইনি তো মানুষ। আমি ওই জন্য তো বললাম যে স্বপ্ন বুদ্ধবাবু স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্নটাকে হত্যা যে করেছে, সেই হত্যাকারীকে মানুষ স্বপ্ন মেনে নিয়েছিল সিপিআইএম দলের অন্যায় অবিচারকে আটকানোর জন্য বা সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য। ফলে এখন যে দল সারা বিরোধী থাকাকালীনই ডিস্ট্রাকটিভ পলিটিক্স করেছে, তাও এক্সপেক্ট কেউ অনেকেরই ছিল যে পরিবর্তনের ডাক দিয়েছে, হয়তো পরিবর্তন হবে। কিন্তু যেটা হয়েছে সেটা হলো আমাদের ভাতাজীবীতে পরিণত করতে পারে, পরিচয় সত্তার রাজনীতিতে ঢুকিয়ে দিয়েছে, অর্থাৎ হিন্দু মুসলমানের রাজনীতির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর বাদ বাকিটা সমস্ত গালগপ্প চলছে। এখানে বোঝা যাচ্ছে বিশেষ করে বিজেপি ক্ষমতায় বিরোধী রাজনীতিতে আসার ফলে মুসলিম ভোটটাকে কনসলিডেট করতে পারছে তাদের আইডেন্টিটিটাকে সুরসুরি দিয়ে, ইমাম ভাতা, মুয়াজ্জিম ভাতা থেকে শুরু করে বা রেড রোডে তাদেরকে বার্তা দেওয়া, একই সাথে বিজেপিকে আমি আটকাচ্ছি, এই ভাবনাটা স্পষ্ট কাজ। স্যার, এই জায়গায় দাঁড়িয়ে আমি দুটো প্রশ্ন আপনাকে ঠিক করবো। আপনি বারবার করে মুসলিম ভোট কনসলিডেট করার কথা বলছেন, এই কথা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেন। ঠিক এই জায়গাটায় আমি একটু ডিফার করবো, ডিফারেন্স অফ ওপিনিয়ন হবে স্যার। কারণ দুর্গাপুরে কিছুদিন আগে আপনি দেখতে পেলেন যে মুসলিমদেরকে কী ভয়াবহ অত্যাচার করা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পুলিশমন্ত্রী, সর্বোপরি তিনি মুখ্যমন্ত্রী। পুলিশ কিন্তু অ্যাজ সাচ কোনো ভিগরাস স্টেপ নিল না, এবং মূল যিনি অভিযুক্ত তিনি তৃণমূল করতেন, এখন বিজেপি করেন, তার বিরুদ্ধেও কোনো অভিযোগ নেই। এবং বিভিন্ন জায়গায় রাজ্যে দেখতে পাচ্ছি মুসলিমদের উপরে অকথ্য অত্যাচার চলছে, মুসলিমদের উপরে, যে মুসলিমদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় দুধেল গাই বলেছিলেন। তাহলে মুসলিমদেরকে কি ঠকাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সে তো বটেই, মুসলিমদের তো প্রকৃত উন্নতি নেই এবং এই পর্যায়ে সামাজিক সুরক্ষাও নেই। আজকে বিজেপি সরে গেলে কালকে মুসলিমরা অন্য তৃতীয় কোনো দলকে ভোট দেবে, কংগ্রেসকে ভোট দেবে। তুমি একটা উদাহরণ দিচ্ছি, বলছি
ফুল সিকিউরিটিতে ভোট হয়েছিল সাগর দিঘিতে, সেখানে নির্বাচনের ফলাফল কি হয়েছিল? তৃণমূল হেরে গেছিল, কংগ্রেস জিতেছিল। লেফট কিন্তু, আমি আবারও বলছি, লেফটের যে অবস্থা এখনও, লেফট বহু মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করতে বহু সময় লাগবে, কিন্তু এক নিমিষে তৃণমূল কংগ্রেস যদি বিজেপি সরে যায়, তৃণমূল কংগ্রেস দুর্বল হবে শুধুমাত্র কংগ্রেসের দ্বারা। দ্রুততার সাথে কংগ্রেসের উত্থান তুমি দেখতে পাবে। তুমি লক্ষ্যও করবে যে 2016 ভোট যদি দেখো, বাম কংগ্রেস যেখানে একসাথে লড়াই করেছে, দেখবে বামেরা বেশি সিটে লড়াই করার পরেও কংগ্রেস বেশি সিট পেয়েছিল। কংগ্রেসের গ্রহণযোগ্যতার তুলনামূলক বেটার ছিল। বা যে কোনো নির্বাচনে তুমি দেখবে কংগ্রেসের কনস্টিটুয়েন্সি ওয়াইজ কিন্তু সেখানে বামেদের ভোট ট্রান্সফারটাও খুব একদম পুরোপুরিভাবে হয়েছিল, সেটা বলা মুশকিল। আমি তোমাকে আবারও বলছি, সাধারণ রেজিমেন্টেড পার্টি, সেটা বলা না, আমি বলছি সেটাও বলা খুব মুশকিল, আমি তোমায় বলছি। কিন্তু আমি তোমাকে এতটুকু বলতে পারি যে বামেদের যদি গ্রহণযোগ্যতা তৈরি করতো, তাহলে তৃণমূলের এত অন্যায়, এত অত্যাচার, এত ভুল রাজনীতি পরেও তৃণমূল একটার পর একটা নির্বাচনে জয়ী হচ্ছে। অবশ্যই তোমার সাথে আমি একমত যে এখানে একটা ফলস কনসাসনেস তৈরি করছে মুসলিমদের উপর, মুসলিমদের মধ্যে, যে তৃণমূল বিজেপির থেকে রক্ষা করতে পারে কে? তৃণমূল ছাড়া আবার কে? ফলে বিজেপি যতদিন আছে এই বাইনারিটা কিন্তু তৃণমূলের পক্ষে যাচ্ছে, এটা একটা দিক। আর একটা হলো যে প্রকৃত ডেভেলপমেন্ট না করে প্রত্যেককে ভাতাজীবীতে পরিণত করতে পেরেছে। মানুষ ক্ষুদ্র স্বার্থে তারা কিন্তু রাস্তা আমার নেই। ওই যে এক ভিডিও তুমি দেখেছো কিনা, পরিষ্কার ভিডিও পরিষ্কার করে বলছেন আপনাকে দুটোর মধ্যে একটা নিতে হবে। ভিডিও সরকারি অফিসার বলছেন হয় আপনাকে লক্ষ্মীর ভান্ডার নিতে হবে আর না রাস্তা নিতে হবে। তাহলে ভিডিও করার কে? না, এটা রিফ্লেকশন অফ দ্য গভর্নমেন্ট। আচ্ছা, আপনি তাই মনে করছেন? একজন ভিডিও বলা মানে হলো এটাই হলো সরকারের অবস্থান। আমরাও বুঝতে পারছি যে ভাই তুমি যখন ভাতা নিচ্ছ তাহলে তুমি ডেভেলপমেন্ট পাবে না, অর্থাৎ তুমি রাস্তা পাবে না, তুমি শিক্ষা পাবে না, তুমি স্বাস্থ্য পাবে না, তুমি কর্মসংস্থান পাবে না। তোমাকে কিন্তু চিরজীবন ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল ভোটার হয়েই থাকতে হবে, ফলে ভাতাজীবী হয়েই থাকতে হবে, এটা সবাই জানে। ফলে যেই নির্বাচন সামনে এসেছে, মমতা বন্দ্যোপাধ্যায় ইমিডিয়েটলি বাংলা ভাষা আন্দোলন শুরু করে দিয়েছেন। আইডেন্টিটি পলিটিক্স, আইডেন্টিটি, অর্থাৎ বিজেপি যেহেতু ন্যাশনাল পলিটিক্স নিয়ে চলে, ন্যাশনালিজম নিয়ে চলে, হিন্দুত্বের ন্যাশনালিজম, তারকে কাউন্টার করবার জন্য বাঙালির সাব ন্যাশনালিজম, বাঙালি উপজাতীয়তাবাদ, এটাকে একদম আঁকড়ে ধরে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাদের আইপ্যাক টিম। আবার একই সাথে ওইটার সাথে যুক্ত করে দিয়েছে এসআইআর, অর্থাৎ নিবিড় ভোটার তালিকায় যে সংশোধন চলছে ওটা কিন্তু বাঙালি রাজনীতিরই পার্ট। এসআইআর তো বাম আমলেও হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। সেই সময় 28 লক্ষ ভোটারের নাম বাদ গেছিল, তার মধ্যে মৃত ভোটার ছিল, দুই জায়গায় নাম লেখানো ভোটার ছিল, স্থায়ীভাবে চলে গেছে এমন লোকের নাম বাদ গেছিল। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় কিসের? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় হলো যে এই শাসনকালে প্রায় 70-75 লক্ষ যে ভুতুরে ভোটার ঢুকিয়েছে, যেটা এবিপি আনন্দ থেকে সময় বিভিন্ন চ্যানেল দেখাচ্ছে প্রতিনিয়ত, ভুতুরে ভোটার, যার পাড়ার কেউ চেনে না অথচ নাম ভোটার তালিকায় আছে। এই ভুতুরে ভোটার 70 লক্ষ যদি সত্যিই নাম বাদ যায়, মৃত ভোটার, ভুতুরে ভোটার, অনুপ্রবেশকারী ভোটার, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিজেপির যে ডিফারেন্সটা আছে সেটা কিন্তু কমে যাবে মারাত্মক। এখানে কিন্তু শাসন ব্যবস্থার পাল্টেও যেতে পারে। ফলে যে কোনো মূল্যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন বা তার দল চাইছে যে এনআরসির নাম করে বা এনআরসির জুজু দেখিয়ে সংখ্যালঘুদের ভোটটাকে আরও বেশি কনসলিডেট করো, আর একই সাথে ইলেকশন কমিশনের বিরুদ্ধে একটা জিহাদ ঘোষণা করে প্রতিপক্ষ ইলেকশন কমিশনকে প্রতিষ্ঠা করে যাতে করে একটা ভোটারের নামও বাদ না যায়, সেই বার্তাই কিন্তু গত কয়েকদিন ধরে উনি দিচ্ছেন। এবং তার অফিসারদের পরিষ্কার বলে দিয়েছেন যে সরকারের এখনও আপনারা আছেন, সরকারের পরেও ইলেকশনের পরেও আপনারা থাকবেন, আমরাই চালাবো আপনাদের। ফলে কোন অফিসারের, কোন বিএলওর হিম্মত আছে তাকে চ্যালেঞ্জ করার বা সঠিকভাবে কাজ করার? এমনকি ইলেকশন কমিশনের সুপারিশ যে সমস্ত বিডিওরা তাদের কর্তব্য গাফিলতি করেছে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে, তাদের শাস্তি দেওয়ার প্রশ্নে তিনি বলেছেন আমি কোনো শাস্তি দেব না, তাদের রক্ষাকর্তা হিসেবে দাঁড়িয়ে গেছেন। ফলে দিনের শেষে যেটা আমার আশঙ্কা, যে শেষ পর্যন্ত আবার একটা বাঙালি রাজনীতি এবং এসআইআরকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সুকৌশলে যেটা করছেন সেটা হলো তার সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগ, একের পর এক অভিযোগ, সেই অভিযোগগুলোকে কিন্তু তিনি কার্পেটের তলে রাখতে পেরেছেন। এটাই তার সাফল্য, এখানেই তার দূরদর্শিতা। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি মিনিটে পলিটিক্স ভাবেন, এখানে কিন্তু বিরোধীরা কয়েক শত যোজন পিছিয়ে যাচ্ছে।
যে একটা হাফ চান্সকেও ফুল চান্সে পরিণত করতে হয় কি করে, একটা ছোট্ট রাজনীতিকে কিভাবে বৃহত্তম রাজনীতি, মানে গোল চেনার যে খেলাটা, গোলটাকে চেনা সাধারণ, কিন্তু গোল কিন্তু হাত দিয়ে গোল করছেন, মানে এতে মানে এথিক্সের প্রশ্ন খুব আছে এতে। দেখো ওই জন্য তো রাজনীতি মানে কৌটিল্যের কথা অনুসারে যদি তুমি যাও বা ম্যাকিয়াভেলির কথা অনুসারে যাও, তাহলে এথিক্সের কোনো মূল্য নেই সেখানে। মানে মানে বিশেষ করে আমি মানে কৌটিল্যের কথা বলবো। কৌটিল্য মানে মানে পরিষ্কার করে বলেছিলেন যে একজন শাসককে শিয়ালের মতন ধূর্ত হতে হবে আর সিংহের মতন শক্তিশালী হতে হবে। ফলে মানে এ কিং শুড হ্যাভ বোথ কোয়ালিটি, মানে হি শুড পজেস দ্য কোয়ালিটি অফ দ্য ফক্স, অ্যাট দি সেম টাইম হি শুড বি লাইক দ্যাট অফ এ কিং, লায়ন। ফলে তুমি বুঝতেই পারছো মমতা বন্দ্যোপাধ্যায় মানে একদিকে যেমন তার মাসল পাওয়ার, মানি পাওয়ার দিয়ে সবাইকে দমিয়ে রাখতে চান, লায়নের রোলটা প্লে করেন, আবার একে ফক্সের মতন অনেকটাই বলা যায় এত ধূর্ততার সাথে। এটা প্রশংসা না নিন্দা? না, এটা আমি জাস্ট ম্যাকিয়াভেলিকে কোট। না, আমি বলছি এটা আপনার মূল্যায়নটা কি প্রশংসা না নিন্দা? দেখো যদি নাকি মূল্যায়ন, এটা মূল্যায়ন, এটাকে এখানে কোনো মানে অবজেক্টিভ মূল্যায়ন করছি আমি। ম্যাকিয়াভেলিকে সামনেই নেই কথাটা বলছি, এই কথাটা আমার কথা নয়। প্রিন্সকে সামনে রেখে, প্রিন্স গ্রন্থে বলেছেন একজন শাসক শিয়ালের মতন ধূর্ত হতে হয় এবং সিংহের মতন শক্তিশালী হতে হয়। এই দুটো গুণ কিন্তু আপনি বুদ্ধদেব ভট্টাচার্যের মূল্যায়ন করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল্যায়ন করবেন, মানুষ কি মূল্যায়ন করেন সেটা ইতিহাস বলবে। আমি আপনার সঙ্গে একটা বিষয়ে স্যার ডিফার করবো, সেটা হচ্ছে আপনি ভাতাজীবী বলছেন, ভাতার উপর নির্ভরশীল করে দেওয়া বলছেন, মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স। সেক্ষেত্রে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনিচ্ছার কোনো সীমা নেই, এবং আপনি আমার থেকে অনেক বেটার জানেন, আমি দর্শককে বলছি, দর্শকও নিশ্চয়ই জানেন যে 45,000 ক্লাবকে যদি 25,000 টাকা করে বাড়তি ডোনেশন আগের বারের থেকে বাড়ানো হয় আর কি, 1,10,000 টাকা, তাহলে যে পরিমাণ টাকা দেখা যাচ্ছে যে ব্যয় বরাদ্দ হচ্ছে, সেই টাকা দিয়ে 30,000 টাকা মাইনের চাকরি অসংখ্য হতে পারত। এদিকে সরকারি কোষাগারে টাকা নেই বলছেন, ডিএ দিতে গেলে কোমর ভেঙে যাবে বলছেন, আপনি এটাকে কীভাবে অ্যাড্রেস করবেন? না, ওটাও তো ভাতাজীবীর জন্য হচ্ছে, মানে তুমি আমার সাথে ডিফার তো করছো না। মহার্ঘ ভাতা তো দিচ্ছেন না। মহার্ঘ ভাতাটা স্যালারির সাথে সম্পর্কিত, ওটা ভাতা নয়, ওটা তাদের স্ট্যাটুটারি রাইট, ফলে ওটা ভাতা নয়। প্রত্যেক সরকার তার কর্মচারীকে ডিএ দেবে, এটা হলো লিগ্যাল রাইটের মধ্যে একেবারেই। ফলে এটা তো একেবারেই ভাতা নয়, গুলিয়ে ফেলো না। কিন্তু উনি মূলত ভাতাজীবী করতে গিয়েই কিন্তু ডিএ দিতে পারেন, মানে ভাতাজীবী করতে গিয়ে মহার্ঘ ভাতা দিচ্ছেন, মহার্ঘ ভাতা দিতে পারছেন না। মানে মহার্ঘ ভাতা শুনতে লাগে কিন্তু অ্যাকচুয়ালি অ্যালাউন্স, এটা না অ্যালাউন্সও না, ওটা সরকারের স্যালারি, কর্মীদের কম্পোনেন্ট অফ স্যালারি। হ্যাঁ, ফলে যেটা মানে দ্রব্যমূল্যের বৃদ্ধির কন্টেক্সটে এই জিনিসটা দেওয়া হয়। ফলে তোমাকে যেটা পরিষ্কার করে বলছি যে দেখো, এই যে তোমরা সবাই প্রসাদ খেলে, মানে জগন্নাথের প্রসাদ কয়েকশো কোটি টাকা চলে গেল। তোমরা জগন্নাথের মন্দির দেখবে, তার জন্য কয়েক হাজার টাকা কোটি টাকা চলে গেল। তোমরা দুর্গা ঠাকুর দেখবে, এর আগে যেন কেউ বাঙালি দুর্গা ঠাকুর দেখেনি, না এখন দুর্গা ঠাকুর নিজে ওনার সঙ্গে দেখা করে তবে ভাষা নেই, মানে 1,10,000 টাকা করে পাবে। ফলে এই যে প্রত্যেকটা ক্ষেত্রে ইমাম ভাতা বলো, মুয়াজ্জিম ভাতা বলো, পুরোহিত ভাতা বলো, সেগুলো গুরুত্ব পাচ্ছে। এবং সেখানে কিন্তু মানে শিক্ষা জগতের মিড ডে মিলের মানে যে মানে কিছুটা খরচা বাড়িয়ে শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া, সেটা গুরুত্ব পাচ্ছে না, কোনো মতেই গুরুত্ব পাচ্ছে না। যে তোমার আশপাশের রাস্তাঘাটগুলো যে ভয়ঙ্কর খারাপ হয়ে আছে, ওই প্রথম 5 বছরে কিছুটা কাজ করেছিল, তারপরে কার্যত ভাতাজীবীতে পরিণত করতে গিয়ে আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে পারছে না। পিডাব্লিউডির বাজেট কমে যাতা অবস্থা, পিডাব্লিউডির রাস্তাগুলো ঠিকমতো সারাই হচ্ছে না, গ্রামের রাস্তাগুলো সারাই হচ্ছে না, পঞ্চায়েতের যে পরিমাণে টাকা আগে দিত সেই টাকা দিতে পারছে না। পুরসভাগুলো যে কোনো চেয়ারম্যানকে জিজ্ঞেস করবে, যে পরিমাণে টাকা রাজ্য সরকারের অনুদান বা গ্র্যান্টস হিসাবে আসতো তার অর্ধেকও আসে না এখন। পুরসভার চেয়ারম্যান কী করবে, কোথায় রাস্তা বানাবে? ফলে সামনে কয়েকটা রাস্তা ঠিক রাখে আর ভেতরে সমস্ত রাস্তা খারাপ। একইভাবে মানে একটা রাজনীতি আমি লক্ষ্য করছি, কনস্ট্যান্ট কেন্দ্র বিরোধিতা, যেটা বামেদের থেকে পাওয়া, মানে যে কোনো কাজে কেন্দ্রের বিরোধিতা করো, মানে এইটা অ্যাকচুয়ালি বামেরা ছিল মানে মাস্টার, তার সুযোগ্য শিষ্য হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়। না, বামেরা যে সমালোচনাগুলো করতেন লাইসেন্সিং প্রথা বা মানে কেন্দ্রের বিরোধিতার প্রশ্নটাই আমি দেখি যে প্রায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় কেন পুরোপুরি মানে ওটাকে তীব্র আকার কেন্দ্র বিরোধিতায় নিয়ে গেছে। কিন্তু আমি গৌতম দেবের কাছে বা বুদ্ধদেব ভট্টাচার্যের একাধিক ইয়েতে আমি শুনেছি স্যার, সেটা আপনিও আমার থেকে অনেক বেটার জানেন, যে গৌতম দেব বারবার করেই বলছেন যে আমি তো রাজ্যের মন্ত্রী, আমি যদি কেন্দ্রের মন্ত্রীর সঙ্গে যোগাযোগ না রাখি
তাহলে আমি কি করে হচ্ছে যে বার করে আনবো, গ্র্যান্ট বার করে আনবো, বা আমি কি করে মানে ওটা করে কাজ করবো? ওটা মন্ত্রী গৌতম দেব যেটা বলতেন, আমার সিপিআইএম দল সেটা বলতেন না, ওইখানে সমস্যা আছে। কিন্তু এখানে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত কেন্দ্রের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেন, এবং মানে আইনি পথে না গিয়ে বা কিন্তু আম বা শালও পাঠানো, হ্যাঁ, প্রশাসনিক মানে উদ্যোগ না নিয়ে কিন্তু কেন্দ্রের দরজাটা অনেক সময় বন্ধ রাখেন এবং অধিকাংশ ডেভেলপমেন্ট মিটিংগুলোতে যান না। সব মিলে আমি তোমায় বলছি, একটা সুস্থ কমিউনিকেশন কেন্দ্র রাজ্যের মধ্যে থাকলে যে ডেভেলপমেন্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ায়, সেইটা করলে কিন্তু তুমি আবার ভোটের রাজনীতিতে পিছিয়ে যাবে। অর্থাৎ কেন্দ্র বিরোধিতা অবস্থানটা একটা পলিটিক্যাল গুরুত্বপূর্ণ অবস্থান। তুমি ভোটারদের, তুমি 100টা কাজ করলে ভোটারদের মন জয় করতে পারবে না, কিন্তু তুমি যদি প্রতিনিয়ত বোঝাতে পারো যে আমরা বঞ্চিত, আমরা বঞ্চিত, আমরা বঞ্চিত, বঞ্চনার একটা সিম্প্যাথি আছে, সিম্প্যাথি ভোট আছে, এবং সেটা কাজে লাগে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা অত্যন্ত সুচারুভাবে কাজে লাগাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা সুচারুভাবে কাজে লাগাচ্ছেন, এবং এই সিম্প্যাথেটিক ভোট আমি বলছি যে এই নির্বাচনও কিন্তু মমতার পক্ষে থাকবে। স্যার, আমি একেবারে শেষ দিকে আসবো, আপনি অনেকটা সময় দিচ্ছেন ব্যস্ততার মধ্যে, তার জন্য আগাম কৃতজ্ঞতা জানাচ্ছি আমি। কিন্তু আমি আর 2-3টে প্রশ্ন আপনাকে করবো। সেটা হচ্ছে যে কেন্দ্রের দরজা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করলেন না, কেন্দ্রের দরজা তো আমি দেখতে পাচ্ছি, মানে ভারতীয় সরকারের, ভারতের কেন্দ্রীয় সরকারের দরজাতেও ডোনাল্ড ট্রাম্পও বন্ধ করছেন। যে ডোনাল্ড ট্রাম্পের বিজয় কামনা করে পুজো হয়েছিল, যে ডোনাল্ড ট্রাম্পের বিজয় কামনা করে মোদি ক্যাম্পেনিং করেছিলেন, সেই হাউডি মোদির জন্য দরজা বন্ধ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। কি বলবেন আপনি? 50%, আরও 25% শুল্ক আরোপ। আমার এখানে 3টে অবস্থান আছে। সেটা হলো নরেন্দ্র মোদি, আমেরিকা এবং বাংলাদেশের নীতির প্রশ্নে ভুল রাজনীতি নরেন্দ্র মোদি করেছেন। বাংলাদেশের ক্ষেত্রে ওই সিঙ্গল উইন্ডো খোলা রাখাটা ভীষণ অন্যায় হয়েছিল। অর্থাৎ কেবলমাত্র আওয়ামী লীগ ফোকাস বা হাসিনা ফোকাস করে মোদি ভয়ঙ্কর অন্যায় করেছেন। যে কোনো, আমরা যারা ফরেন পলিসি পড়াই, ক্লাসের মধ্যে পড়াই, আমরা সবসময় মনে করি যে একটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বিরোধী রাজনৈতিক দলের সাথেও যোগসূত্র রাখতে হয় বিদেশ নীতির ক্ষেত্রে। অর্থাৎ যখন বিএনপি নেতারা এই দিল্লিতে এসে বসেছিলেন প্রধানমন্ত্রী একটা সাক্ষাৎকারের জন্য, মোদি কিন্তু তাদের সাথে সাক্ষাৎকার দেননি, সময় দেননি। এবং বিএনপি আজকে আমরা যদি একটা প্যারালাল কমিউনিকেশন বিএনপির সাথে রাখতে পারতাম, যদি কেবলমাত্র আওয়ামী লীগ সেন্ট্রিক ফরেন পলিসি না রেখে মানে মাল্টি চ্যানেল যদি ওপেন রাখতাম, আজকে আমাদের সাথে কিন্তু বিএনপির মাধ্যমে বাংলাদেশের সম্পর্কটা রিপেয়ার করার সুযোগ থাকতো। একইভাবে আমি বলবো যে একটা দেশের প্রধানমন্ত্রী সরাসরি আমেরিকার প্রেসিডেন্টের নির্বাচনে হাউডি মোদির নাম করে যেভাবে মোদিকে সমর্থন করেছিলেন, যে মোদি জিতবে আগাম বলেছিলেন, সেটা ভয়ঙ্কর ভুল রাজনীতি। এবং আমরা মনে করি যে রিপাবলিকের পাশাপাশি ডেমোক্র্যাটদের সাথেও আমাদের সমান ব্যবহার বা আচরণ করতে হতো। আজকে যে ডোনাল্ড ট্রাম্প একতরফা ভারতের উপরে ট্যাক্স চাপাচ্ছে, ট্যারিফ চাপাচ্ছে, ডেমোক্র্যাট এমপিরাও তো আমাদের এই বিরুদ্ধে যে অন্যায় হচ্ছে সেটা নিয়ে সরব হচ্ছে না। অতীতে কিন্তু তোমাকে আমি বলছি, এমনকি আমাদের নিউক্লিয়ার টেস্টের পরে যখন অটল বিহারী বাজপেয়ী শাসনকালে যখন আমাদের উপর ইকোনমিক স্যাংশন করেছিল, তখন কিন্তু আমি বলছি যে মানে আমরা কিন্তু ভিন্ন রাজনৈতিক, অর্থাৎ তখন যে অপোজিশন পলিটিক্যাল পার্টি ছিল তাদের জায়গা, তাদের সিনেটররা কিন্তু আমাদের হয়ে সওয়াল করেছে। আজকে সওয়াল করার কেউ নেই, কারণ ডেমোক্রেটরা জানে যে এই মোদি পুরোপুরি রিপাবলিকানদের হয়ে কথা বলেছে, মানে ট্রাম্পের হয়ে কথা বলেছেন। নির্বাচনে ভারতের অবস্থানটা এতটাই স্পষ্ট করে দিয়েছিলেন মোদি, ফলে যেটা আমি মনে করি মোদির ভ্রান্ত বিদেশী অন্ততপক্ষে ট্রাম্পের প্রশ্নে, আমেরিকার প্রশ্নে আমেরিকা রিপাবলিকানদের প্রতি এতটা ঝুঁকে যাওয়াটা খুব অন্যায় হয়েছে মোদির। আবার একই সাথে বাংলাদেশে আওয়ামী লীগের প্রতি এতটা ঝুঁকে থাকাটা ছিল অন্যায়, কারণ একাধিক মানে সময় দলে অবস্থান পরিবর্তন হয়, ক্ষমতার পরিবর্তন হয়, ফলে একটা শাসকের সবসময় বিদেশ নীতি পরিচালনার সময় অপোজিশন ওই সেই দেশে কে আছে তার সাথেও একটা সম্পর্ক সেকেন্ড লাইন রাখা উচিত, মানে ট্যাক টু ডিপ্লোমেসি রাখতে হয়, যেটা মোদি রাখেননি। এটা গেল এক। এইবারে প্রশ্নটা হচ্ছে যে এখান থেকে তো বেরোতে হবে প্রথমত। এইটা বেরোনোর জন্য কিন্তু আমি তোমায় বলছি, মানে আমি প্রথমত আমি মনে করি যে আমেরিকার মতন সবচেয়ে বৃহৎ অর্থনীতির কাছে যদি আঘাত আসে, সেটা আমাদের জন্য খুব একটা ভালো নয়। অবশ্যই নয়। অনেকে আবেগ দিয়ে এখন বলবে সেন্সেক্স কি কত পয়েন্ট বারবার করে পড়ছে, আমি সেন্সেক্স সব গুলি মারলাম।
আমি তোমাকে বলছি যে আমেরিকার মতন বড় অর্থনীতির সাথে আমাদের সম্পর্ক যদি তলানিতে থাকে, বা যদি আমাদের রপ্তানি আমেরিকাতে কমে যায়, তার সরাসরি ইম্প্যাক্ট আমাদের অর্থনীতিতে পড়বে, জিডিপিতে পড়বে। আমাদের যে জিডিপির হার, বৃদ্ধির হার, সেটা আমরা 7.5%-এর মতন, 7 থেকে 7.5% ভাবছিলাম, সেটা কমে গিয়ে 5.5%-এ এসে দাঁড়াতে পারে, শুধু আমেরিকার সাথে আমাদের খারাপ সম্পর্কের জন্য। টাকা এবং ডলারের প্রত্যেক দিন বাড়ছে। সেটা এইবার মোদি কোন পথে যাবে? যদি সরাসরি সংঘাতের পথে যায় তাহলে একটা রাস্তা আছে, বলছেন যে যাবেন। আচ্ছা, যদি সরাসরি সংঘাতের পথে যায় তাহলে তাকে যেটা করতে হবে, তাহলে ব্রিক্সটাকে তাকে শক্তিশালী করতে হবে, অর্থাৎ পরিষ্কার করে ডলারাইজেশনের প্রসেসটাকে অনেক বেশি শক্তিশালী করতে হবে। অর্থাৎ ডলারকে বাদ দিয়ে রাশিয়ার সাথে রুবেল এবং রুপিয়ার যে ব্যবসা চলছে এটাকে বাড়াতে হবে। চীনের সাথে, যে চীনের কারেন্সির সাথে ভারতের কারেন্সি দিয়ে যে ব্যবসা চলছে ওটাকে বাড়াতে হবে। খুব সহজ হবে কাজটা, মনে হয় না। যদি করতে পারে তাহলে কিন্তু বিপ্লব। হ্যাঁ, মানে ডলারকে চ্যালেঞ্জ করতে যে পরিমাণ এগিয়ে এসেছেন ইতিমধ্যেই, যদি তারপরে মানে প্রশ্ন হচ্ছে যে ট্রাম্প কি সেই সুযোগটা দিবে? একেবারে। কারণ ট্রাম্প যেই মুহূর্তে দেখবে যে ডলারাইজেশন প্রসেস ইন্ডিয়া নেতৃত্ব দিচ্ছে, সঙ্গে সঙ্গে সে ব্রাজিলকে আলাদা করে দিবে, সঙ্গে সঙ্গে সে চীনের সাথে এগ্রিমেন্ট করে তার ট্যারিফ কমিয়ে দিবে। ফলে এই খেলাটা খুব কঠিন খেলা, অসম্ভব খেলা প্রায়। পাকিস্তানের সঙ্গে কিন্তু ট্রাম্পের সম্পর্কের উত্তরোত্তর উন্নতি করছে, সে তো স্ট্র্যাটেজিক কারণে একদম করছে। আমরা উল্টো দিকে চীনের সাথে সম্পর্ক বাড়াচ্ছি, চেষ্টা করছি। হ্যাঁ, কিন্তু আমি বলছি একদিন ধরে কমিউনিস্টরা যে কথা বলতেন এবং আমরা প্রত্যেকে সমানভাবে তার সমালোচনা করেছি, একটু বেশি আন্তর্জাতিক ইত্যাদি বলে বিভিন্ন সময় তাদেরকে হেও করেছি। আজকে দেখা যাচ্ছে যে আমেরিকার বিদেশ নীতি, আমেরিকার জনগণের কথা বলছি না, কোনোভাবেই প্রো ইন্ডিয়া নয়, হওয়ার কথাও নয়। দেখো, মানে ট্রাম্পের যে ব্যক্তিগত অবস্থান যদি দেখো, তাহলে ট্রাম্প যে ধরনের নীতিগুলো নিচ্ছে সেগুলো কিন্তু আমেরিকান বিদেশ নীতির সাথেও সামঞ্জস্যপূর্ণ নয়। মানে আমেরিকা সবসময়ই, এই যে আমেরিকা যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হয়েছে, ট্রাম্প অনেক র্যাডিক্যাল, ভয়ঙ্কর যে শক্তিশালী দেশ হয়েছে, সেটা হলো সারা পৃথিবীর থেকে ব্রেন ড্রেন। অবশ্যই সারা পৃথিবীর সাথে ট্রাম্প সেটাকেও বন্ধ করে সংযোগ। দেখো, এই গ্লোবালাইজেশনটা কে এনেছে? মুখ্য ভূমিকা আমেরিকা নিয়েছিল। ইকোনমিক গ্লোবালাইজেশনের স্রোতে কী চেয়েছিল আমেরিকা? সারা বিশ্বকে একটা বাজারে পরিণত করতে। ফলে বাজারটাকে তুমি ভেঙে দিতে চাইছো, তুমি তোমার টার্মসে বাজারটাকে চালাতে চাইছো, তুমি বাণিজ্যিক চুক্তিগুলোকে ধীরে ধীরে আলোচনা না করে তুমি হঠাৎ করে ট্যারিফ চাপিয়ে দিচ্ছ, এবং বিশ্ব বাজারে যে মুক্ত প্রবাহ, মানে তোমার ক্যাপিটালের, প্রযুক্তির, সেইটা কিন্তু তুমি বন্ধ করে, লেবারের যে মুক্ত প্রবাহ, সেটা লেবারের মুক্ত প্রবাহ তো আমেরিকাই বলতে। আজকে আমেরিকাকে সার্ভ করছে প্র্যাকটিক্যালি ভারতবর্ষ। হ্যাঁ, ফলে এই পরিমাণে শুধু আমেরিকাকে, ভারতবর্ষ না, সব দেশই সার্ভ করছে, ভারতবর্ষ একটা বড় ভূমিকা, বিরাট ভূমিকা। ফলে মানে আমাদের যেটা প্রশ্ন, ভারতবর্ষে প্রথম যেটা করতে হবে সেটা হলো যে পরিষ্কার, এখনও যদি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন থাকে, তাহলে মানে WTO-তে পরিষ্কার কমপ্লেন করতে হবে যে কীভাবে ইউনিল্যাটারালি, আদৌ লাভ হবে না। আমাকে বলছি যে মেশিনারিগুলো, মানে অর্গানাইজেশনগুলোকে ব্যবহার করতে হবে। দুই হলো যে তোমাকে কাউন্টার পাওয়ার ব্লক হিসেবে ব্রিক্সের মতন অর্গানাইজেশনগুলোকে নিয়ে চলতে হবে। থার্ড যেটা, সেটা হলো অ্যাট দি সেম টাইম নেগোসিয়েশন কিন্তু ভারতবর্ষ ছেড়ে দিলে চলবে না, কারণ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ। একদম। দেখো, আমরা ওদের তুলনায় চুনিপুটি। এটা বিজেপি এখন লাফিয়ে বড় বড় কথা বলতে পারে যে দেশটা 21 ট্রিলিয়ন জিডিপির দেশ, আর সেখানে ভারতবর্ষ কেবলমাত্র 3.5 ট্রিলিয়নের বা 4 ট্রিলিয়নের দেশ। ফলে তা কার সাথে কার তুলনা হয়? যার প্রযুক্তি, যার ক্যাপিটাল, যার টেকনোলজি, মানে আশপাশে আমরা নেই। ফলে আমার মনে হয় যে নেগোসিয়েশন ইজ অনলি ওয়ান ইম্পর্টেন্ট সলিউশন। অ্যাট দি সেম টাইম শুধু নেগোসিয়েশনের জন্য অপেক্ষা না করে কাউন্টার স্ট্র্যাটেজি হিসাবে আমি বলবো ডলারাইজেশনের যে প্রসেস মোদি শুরু করেছে সেটাকে আরও বেশি শক্তিশালী করা। পাওয়ার ব্লক পৃথিবীতে বিভিন্ন জায়গায় যেগুলো আছে, যেমন একটা উদাহরণ দিয়েছিলাম ব্রিক্স, সেরকম পাওয়ার ব্লকগুলোকে আরও শক্তিশালী করে আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করা যায় কিনা। এবং আমি বলবো টাইমিং, চীনের সাথে একটা কাউন্টার স্ট্র্যাটেজিতে যাওয়া, অর্থাৎ ভারত, চীন, রাশিয়া এবং ব্রাজিল যদি ঠিক মতন, বা দক্ষিণ আফ্রিকা যদি ঠিক মতন একটা অ্যালায়েন্সের মধ্যে থাকতে পারে, যেটা অনেকটাই কিন্তু এগোচ্ছে। যে তুমি জানো যে চীন এই আবহে, এই মানে মোদি এই আবহে চীনের সাথে সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে।
হ্যাঁ, মোদি তো করছেন, মোদি এর আগে বহু কথাও বলে রেখেছেন এবং আমি জানি না চীন কতটা অগ্রসর চীনের সাথে যে টেনশনটা সেটা ডিএসকেলাইজেশন করবার চেষ্টা করছেন। ফলে আমি মনে করি যে ভারতবর্ষের উপর একটা বড় আঘাত, ট্রাম্পের প্রতি আমাদের যে ভুল নীতি ছিল বা রিপাবলিক পার্টির প্রতি যে আমাদের অতিরিক্ত নির্ভরতা ছিল সেটা ভুল রাজনীতি ছিল, তার খেসারত কিছুটা আমাদের দিতে হচ্ছে। আর একই সাথে আমি তোমায় বলবো, নরেন্দ্র মোদী এখন এই মুহূর্তে দুটো রাস্তা, একটা হলো যে কাউন্টার ব্লকগুলোকে শক্তিশালী করা, ডিডলারাইজেশনের প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিনা তার মানে অন্তত খুঁজে দেখা। আবার একই সাথে ট্যাক টু ডিপ্লোমেসি হিসাবে কনস্ট্যান্ট আমেরিকার সাথে আলোচনা চালিয়ে যাওয়া, এছাড়া কিন্তু কোনো রাস্তা নেই। কারণ আমেরিকার অর্থনীতির উপর কিন্তু ভারতবর্ষের অর্থনীতি অনেকটা নির্ভর করে, শুধুমাত্র কর্মসংস্থানের দিক থেকে নয়, শুধুমাত্র আমাদের হোয়াইট কালার জবের জন্য ছেলেরা আমেরিকা যাচ্ছে সেটার দিক থেকে আমি বলছি না। আমাদের যে রপ্তানি বাণিজ্য, রপ্তানি বাণিজ্যের একটা বিরাট অংশ নির্ভর করে আমেরিকার বাজারের উপর। ফলে আমেরিকার 50% ট্যারিফ চাপিয়ে দেওয়া মানেই হলো গোল্ড থেকে শুরু করে একাধিক কমোডিটির উপর আমাদের ইম্প্যাক্ট পড়বে এবং সেগুলো কিন্তু রপ্তানি বন্ধ হয়ে যাবে। কারণ দাম বাড়ার দীর্ঘ সাক্ষাৎকার, আপনি যে বিষয়ের সঙ্গে সরাসরি সংযুক্ত অর্থাৎ শিক্ষা জগৎ, মানুষ আপনাকে অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী হিসেবেই মূলত চেনেন। 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পরীক্ষা বন্ধ রাখার অনুরোধ এবং সেই অনুরোধ সেই সার্কুলার মানলেন না অধ্যাপিকা, প্রিন্সিপাল কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বলিষ্ঠ পদক্ষেপ নিলেন। এই অবধি তো ঠিক আছে, তিনি বললেন যে সরকারের রাজধর্ম পালন করা উচিত, গণপরিবহন স্বাভাবিক রাখা উচিত, রাস্তাঘাট স্বাভাবিক রাখা উচিত, শিক্ষাবিদের মতো আচরণ করলেন। তারপরে আমি দেখতে পেলাম, আপনিও দেখেছেন, যে ব্রাত্য বসু আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, তিনি বললেন যে বিশেষ প্রিয় এই ভঙ্গিতে তিনি বললেন রাজ্যপালের, এবং কি করণীয় সেটা আমরা দেখব, আপনাদেরকে বলবো না, গণমাধ্যমকে বলবো না, করে দেখাবো। উল্টে আমরা দেখলাম যে প্রিন্সিপালও কিছু মন্তব্য করলেন। এই টোটাল বিষয়টাকে আপনি একদম টোটাল যে ঘটনা প্রবাহ, এটাকে কীভাবে দেখছেন? প্রথমত তৃণমূলের 28 আগস্টের ছাত্র দিবস কথাটাই ভুল। কারণ ওই 28 আগস্টের ছাত্র দিবস ছাত্র পরিষদের অর্থাৎ কংগ্রেস দলের 1955 সালে বিধানচন্দ্র রায়ের উপস্থিতিতে ছাত্র পরিষদের জন্ম হয় 1955 সালের 28 আগস্ট। সেই দিনটা কংগ্রেসের ছাত্র সংগঠন পালন করতে পারে। তৃণমূল কি করে? তৃণমূল মানে এটা দিবসটাকে চুরি করার কথা। সেটা 21শে জুলাইও কংগ্রেসের হয়েছিল, মানে না, এটা তো একদম পরিষ্কার। হ্যাঁ, 21শে জুলাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিজে ছিলেন। হ্যাঁ, কিন্তু এখানে কিসের ভিত্তিতে, কোন অধিকারে ওনারা এই মানে অধিকারী হন প্রতিষ্ঠা দিবস পালনের? একেবারে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ বলতেই পারে আমরা 1 জানুয়ারি 1998 সালে আমরা পালন করব, সেখান থেকে পালন করব। কিন্তু 28 আগস্ট কোন অধিকারে তৃণমূল ছাত্র পরিষদ বা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন হাজির হবেন? মানে তৃণমূল জন্ম নেওয়ার আগে তৃণমূল ছাত্র পরিষদ কি করে জন্ম নিল? ফলে এটা আমি তোমায় বলছি যে এটা মানে প্রথমত এটা চুরি বিদ্যা, বড় বিদ্যা, যদি না বড় ধরো, কিন্তু এটা ধরা পড়েছে। দ্বিতীয় যেটা, সেটা হলো যে দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয় 160টা কলেজ নিয়ে চলে, তারা 4-5 মাস আগের থেকেই পরীক্ষার দিন ঠিক করে দেয়। প্রায় 30,000 ছাত্রছাত্রীর পরীক্ষা সেদিন নির্ধারিত ছিল। তারপরেও কি করে একটা রাজনৈতিক দল বা তার ছাত্র ইউনিয়ন দাবি করে যে পরীক্ষা নয়, পরীক্ষা বাদ দিয়ে দেন, আমাদের জনসভাটা ইম্পর্টেন্ট? এটা কোন মানে মস্তিষ্ক বিকৃত হলেই কথা বলা যায়? আমরা তো জানি পরীক্ষা সবার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট পাবে, তারপরে রাজনীতি, তারপরে অর্থনীতি, তারপরে সব কিছু, খেলাধুলা, সব কিছু। কিন্তু এটা বিস্ময়কর আমাদের কাছে। একই সাথে তারপরে যেটা অবস্থান হলো, সেটা হলো রাজ্য সরকার আবার সেটাকে পাঠালেন সুপারিশ করে, বা তারা বললেন যে আপনারা 28 আগস্টের যে পরীক্ষা ফেলেছেন সেটাকে স্থগিত রাখুন। এটা অদ্ভুত। তার মানে কি, আন্ধেরি কায়েম হ্যাঁ, অন্ধকার কায়েম করো। তার এই অন্ধকারের কায়েমের যে উদ্যোগ, সেটা অন্তত শান্তা দত্ত উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই বাজারে যে ভূমিকা পালন করলেন, সেটা আমাদের শ্রদ্ধায় মাথা নত হয়ে যায় শান্তা দত্তের কাছে। মেরুদণ্ড সোজা থাকলে বুঝি এইভাবেই চালানো যায়। অন্ততপক্ষে তৃণমূল শাসনকালের এরকম সোজা মেরুদণ্ড নিয়ে কোনো উপাচার্য সরাসরি সরকারের চোখ রেখে বলতে পেরেছেন যে দেখুন, একটা রাজনৈতিক দলের
শাখা সংগঠনের ছাত্র সংগঠনের দাবি যদি আমি মেনে নিই, কালকে যদি এসইউসি ছাত্র সংগঠন ডিএসও আসে, পরের দিন যদি এসএফআই আসে, তারপরের দিন যদি বিজেপি ছাত্র সংগঠন আসে, তাহলে তাদের ক্ষেত্রে আমি কী ভূমিকা নিব? আমি তো উপাচার্য হিসাবে আমার কাছে সমান, সরকারের তো সবার কাছে সমান। তিনি জানেন কি করে প্রশাসন চালাতে হয়, কিন্তু প্রশাসনের মাথাটা জানেন। রাইট টু ইকুয়ালিটিকে ভায়োলেট করে কেবলমাত্র আমি যেহেতু শাসক, তাই আমার ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পরীক্ষা বন্ধ থাকবে। এটা অনেকটা উত্তর কোরিয়ার কিম জং উনের মতন। কিম জং কী করেন, তার জন্মদিনে বাড়িতে পতাকা তুলতে হবে, এই খাওয়া যাবে না, ওই খাওয়া যাবে না, এই করতে হবে না। ঠিক মানে উত্তর কোরিয়ার শাসক, স্বৈরাচারী শাসকের জন্য ভূমিকা পশ্চিমবাংলায় শাসকের মধ্যে আমি স্পষ্ট ধরতে পারছি। তার মধ্যেই আশার আলো হলো শান্তা দত্তের মতো উপাচার্যরা, যারা শান্তা দত্তের ভূমিকা নিয়ে তো সবাই সোশ্যাল মিডিয়ায় বা অন্যান্য জায়গাতে আলোচনা হচ্ছে। ব্রাত্যবাবুর ভূমিকাকে আপনি কি বলবেন? ব্রাত্যবাবু তো তিনি ওইটাই তো বললাম যে কিম জনের ভূমিকা, এখানে কিম জমের ভূমিকা। কিন্তু মানে যেখানে কিম জমের যা হয়, উত্তর কোরিয়ার শাসকের জন্মদিনে উপলক্ষে এই করতে হবে, ওই করতে হবে, যখন নিদান আসে সব মন্ত্রীরা তাই করে, তো সব আমলারা তাই করেন, এখানেও তাই করেছেন এনারা। কিন্তু তার মধ্যে যদি একটা মানুষ প্রতিবাদ করেন, প্রতিরোধ গড়ে তুলতে পারেন, সেটাকেই সেলুট দিতে হবে। এখানেই তো শিক্ষার গুরুত্ব এখানেই। এবং শান্তা দত্ত একজন হলেও প্রমাণ করে দিলেন যে শাসকের চোখ রাঙানি বা অন্যায় আবদারের বিরুদ্ধেও রুখে দাঁড়া যায়। আমি জানি না শেষ পর্যন্ত 28শে আগস্ট চক্রান্ত হবে কিনা, এমন হবে না তো যে মানে বিভিন্ন পরীক্ষা সেন্টারে হামলা, বা এমন হবে না তো যে সুপরিকল্পিতভাবে পরীক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার উদ্যোগ, এবং দিয়ে বলা হবে যে আমরা তো এই জন্যই বলেছিলাম শান্তা দত্তকে আপনি পরীক্ষাটা স্থগিত রাখুন, পিছিয়ে দিন। সেটার অপেক্ষায় থাকবো 28 তারিখের জন্য। আমরা এতক্ষণ কথা বললাম অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর সঙ্গে, রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তীর সঙ্গে। কাউকে ছাড় দিলেন না, সবাইকে সমানভাবে সমালোচনা করলেন। কোন সমালোচনা আপনি গ্রহণ করবেন, কোন সমালোচনা আপনি গ্রহণ করবেন না, সেই গণতান্ত্রিক অধিকার সম্পূর্ণ আপনার। কিন্তু স্যার কিন্তু একদম সাদা খাতায় তার মনের কথা প্রত্যেকটি রাজনৈতিক দল সম্পর্কে, প্রত্যেকটি সময়ের শাসক সম্পর্কে সমানভাবে লিখে গেলেন। আপনি মূল্যায়ন করবেন, এবং এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টসের জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে। নমস্কার। 5 মিনিটের মধ্যে আমাকে বেরোতে হবে। চলো।